সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থীদের নির্দেশনা। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। তো দেখো, তোমরা যে কাজটা করবে এগুলো সুন্দর রিডিং পড়ে ফেলবে। আমরা সরাসরি একটা করে কাজে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কাজ কত বলা হয়েছে, বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, দলগত কাজ এবং একক কাজ। খ নম্বরে বলা হয়েছে কাগজের অপচয় কমায়, গাছ বাঁচাই, জোড়াই কাজ, গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি, এটাও জোড়াই দলগত কাজ এবং একক কাজ দুইটাই। চলো প্রথমে আমরা এগুলোর উত্তর দেখে আসি। দেখো এখানে দিয়েছি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো এখানে দেখো দিয়েছি আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ থেকে যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লাখ লিটার অক্সিজেন তৈরি করে, অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় 270 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ প্রায় 0.12 অর্থাৎ 1-2 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষের গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি এবং তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর না থাকলে তার কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেটা পরিকল্পনা করি। দেখো দলগত কাজ 1, এটা কিন্তু আমরা এতক্ষণ নিয়ে দিলাম। এবার দেখো দলগত কাজ 1, এখানে আমাদের যে দলগত কাজ রয়েছে সেই দলগত কাজগুলো দেখতে হবে একটা একটা করে। দেখো প্রথম, বিদ্যালয়ে গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেনের হিসাব। 1.1 দেখো 1.1টা তোমরা খেয়াল করো, এটা তোমাদের একটা নির্দেশনা ছিল। তো তারপর দেখো এখানে দলগত কাজ থেকে শুরু, এই যে দলগত কাজ এখান থেকে শুরু। তো খেয়াল করো এখানে ফার্স্ট কোশ্চেন ছিল বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা তোমার দলের সাথে আলোচনা করে লিখো। তো চলো আমরা দেখি যে এখানে দিয়েছি বিদ্যালয়ের প্রাঙ্গণের এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সঙ্গে আলোচনা করে লিখো। এটা হলো প্রশ্ন। ধরা যাক, দেখো উত্তর দেওয়া হয়েছে ধরা যাক বিদ্যালয় প্রাঙ্গণের এবং আশেপাশে 50টি বড় গাছ রয়েছে। তারপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী মিলে কতজন জনসংখ্যা কত লিখুন। তো এখানে দেখছি ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 30 জন, 10 জন শিক্ষক, 5 জন কর্মচারী, সব মিলে আমার কতজন হলো, মোট জনসংখ্যা 45 জন। এবার দেখো 1.3 বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তার গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে সেটা তোমাকে লিখতে হবে। দেখো প্রতিটি বড় গাছ গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে, তাহলে মোট অক্সিজেন হবে যে তোমরা 50টা গাছের কথা বলছি তাই 50টা দিয়ে গুণ করে দিচ্ছি, 13,700 লিটার হয়ে গেছে। এবার দেখো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিনে গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তোমার শাখাতে যে কজন রয়েছে। তো দেখো এখানে লিখছি একজন মানুষের জন্য দৈনিক অক্সিজেনের প্রয়োজন হয় 378 লিটার। এবার যদি মোট জনসংখ্যা হিসাব করি তাহলে খেয়াল করে 45 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাই দেখো মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন 45 গুণ 378 সমান 17,010। এবার দেখো 1.5 বলছে তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলিতে উৎপাদন করছে, প্রশ্ন করছে। তো এখানে দেখো উত্তর দিয়েছি না, 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু আমাদের প্রয়োজন হয় 17,010 লিটার, অতএব বিদ্যালয়ে আরো 50টি গাছ লাগানো প্রয়োজন। তো দেখো এই যে দলগত কাজগুলো ছিল এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা উত্তর দেখে ফেললাম। এবার এরপরে চলে আসলাম দেখো একক কাজ 1, বলা হয়েছে কি আমার পরিবারের জন্য অক্সিজেন হিসেব করি। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে দেখতে হবে। তারপরে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা অনুপাত আকারে লিখো। চলো আমরা একটা একটা করে এগুলো দেখে আসি। এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া রয়েছে, আমরা একটা একটা করে এগুলোর সবগুলো উত্তর আমরা দেখে আসি। দেখো কাজ নাম্বার 1 বলা হয়েছিল আমার পরিবারের সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তো দেখো ধরা যাক আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, এখন একজনের জন্য লাগে হলো 378 জন, তাহলে 4 জনের জন্য লাগবে সেটা কি করতে গুণ করতে হবে। গুণ করে কত হয়েছে 1512 লিটার। এবার দেখো পরে যে কোশ্চেন ছিল গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে তা গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। দেখো
তাহলে একজন মানুষের যেটা সেটা আমি লিখছি, অনুপাত দিয়ে লিখছি আমি আমার টোটাল যেটা প্রয়োজন হয়। এবার দেখো বলছে তুমি যে অনুপাত লিখছো তা একটি সমতল অনুপাত প্রকাশ করে, সমতুল অনুপাতে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি এটাকেও যেটা দ্বারা ভাগ করব এটাকে ঠিক তত দ্বারাই ভাগ করব। তো খেয়াল করো, আমি যে 378 কে 378 দ্বারা ভাগ দিই তাহলে আমার 1 হয়, আর 1500 কে যে 1512 কে যে 378 দ্বারা ভাগ দিই তাহলে আমার কত হয়? 4 হয়। এবার খেয়াল করো, তোমরা তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? খেয়াল করো, তাহলে এটা আমরা বের করে ফেলি। প্রতিদিন একটি বড় গাছের উৎপন্ন হয় 274 লিটার অক্সিজেন, আর আমার প্রয়োজন হলো 1512। তাই এখন আমরা কি করে ভাগ করে দেখবো? ভাগ করে দেখলাম H2 মানে কিন্তু ভাগ করা, ঠিক আছে? তার প্রয়োজনীয় গাছের সংখ্যা ভাগ করে দেখলাম 5.5, অর্থাৎ 6টি গাছ আমার প্রয়োজন। তারপর খেয়াল করো 5 নম্বরে বলছে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়েও বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ঋণাত্মক কিংবা ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। দেখো এখানে দিয়েছি ধরানো যাক আমাদের বাগানে 4টি বড় গাছ আছে, তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা হবে কত? 6 বিয়োগ 2, অর্থাৎ 2টি কম, ঠিক আছে? এবার দেখো 6 নম্বর বলছে 5 নং এর সেই যেই সংখ্যাটি পেয়েছো সেই যোগাত্মকের বিপরীত সংখ্যা লিখো। অর্থাৎ আমি যে 5 নম্বরের সংখ্যাটা পেয়েছি তুমি খেয়াল করো, এখানে 2 পাইছি, আর এই 2 এর এটা কিন্তু যোগাত্মকের বিপরীত, অর্থাৎ 2 এর যোগাত্মক মানে +2। এবার আমরা যদি এটার বিপরীত করতে যাই তাহলে -2 হয়ে গেল। এবার দেখো তারপরে কি বলা হয়েছে যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। কয়টা কম আছে? 2টা কম আছে। এখন এটা যদি সংখ্যা রেখা ব্যবহার করার কথা বলে তাহলে কিভাবে করবো, চলো আমরা সেটাও একটু একটা নজর দেখে ফেলি। দেখো এটা হলো আমার প্রথমে সংখ্যা রেখা, এর মাঝখান বরাবর আমি এটাকে কি দিলাম? শূন্য দিলাম। একটা কোট, একটা কোট, একটা কোট, কোট না ঠিক দাগ, কাঠি বলতে পারি। তো মনে রাখবা বাম পাশের দিক থেকে বলা হয় মাইনাস, বাম পাশের দিক থেকে কি বলা হয়? মাইনাস, আর ডান পাশের দিক থেকে বলা হয় প্লাস। এবার আমরা একটা একটা করে লিখবো, 0, তারপর 1, 2, 3। আর বাম পাশে গুলোর আগে কিন্তু অবশ্যই কি দিতে হবে? আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। কিন্তু ডান পাশে যেগুলো যাবে সেগুলোর আগে কিছু আমার দেওয়া লাগবে না। এবার দেখো আমাকে বলেছে এই যে -2 এটা কোথায় উপস্থাপন করব? তো দেখো এটা হলো মিডল পয়েন্ট, মাইনাস বলে বাম দিকে যাবে আর প্লাস বলে ডান দিকে যাবে। তো মাইনাস যেহেতু বলছে সেহেতু বাম দিকে যাবে। কত ঘর যাবে? ওখানে যে কয়টা থাকবে, দেখো 2, তার মানে 2টা ঘর। এখান থেকে একটা ঘর, এখান থেকে একটা ঘর, তাহলে এটাই হলো সেই আমার কাঙ্ক্ষিত সরলরেখা। এই দাগগুলো কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র এখানে বিন্দু করে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের এখানকার যে কাজটা সেটা হয়ে গেল। এবার দেখো খতে বলছে জোড়াই কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি? এই কাগজের একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা গাছ থেকে পেয়ে থাকি। তো তোমরা একটু এইগুলো বিস্তারিতভাবে পড়ে নিবা, আমরা সরাসরি কাজে চলে যাই। দেখো বলছিল আমরা দুইজন গত 5 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন ষষ্ঠ শ্রেণীতে সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তো চলো এটার উত্তর দেখে আসি। দেখো আমরা দুজন গত 5 মাসে আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি 100 যোগ 100 সমান 200। এবার দেখো 2 নম্বর প্রশ্ন ছিল তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করছো তার থেকে যদি অংশ কম হয় তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। ওকে, চলো দেখো এখানে দিয়েছি ধরে নিলাম আমার সেই 200 কাগজে ব্যবহার করা হয়, তাহলে তার বলা হয়েছে মানে 1/3, ওখানে আসলে উত্তরে হবে সেই প্রশ্নে হবে 1/3। তাহলে এর 1/3 করে ফেলছি, কত হয়েছে? 67। কিভাবে করলাম? 200 গুণ 1/3। এবার কাটাকাটি করে আমার 700 হয়ে গেছে। এবার দেখো তার মানে বলতে পারি যে সুতরাং আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা, এখন তাহলে এটা আমি বাদ দিয়ে দিব, কারণ কি এটা আমাকে 1/3 না মানে না ইউজ করার কথা বলা হয়েছে, অর্থাৎ ইউজ করি নাই, তাহলে বাদ দিয়ে যা হবে তাই। দেখো বাদ দিয়ে আমার কথা হচ্ছে 133। এবার দেখো 3 নম্বর কি প্রশ্ন ছিল? বলছে 2 নং-এর ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো 200%, না সরি 200 পৃষ্ঠা আমার কিন্তু মোট ব্যবহার করছি কত? 200 পৃষ্ঠা। আর এই 200 পৃষ্ঠাকে আমরা 100% বলতে পারি। তারপরে একে প্রকাশ করছি, 100 কে 200 দ্বারা ভাগ করে দিছি, এটা কিন্তু ভাগ চিহ্ন। তারপরে আমার 67, তাহলে এখান থেকে 100 আর 67 আমরা গুণ করছি,
আর নিচে 200 দ্বারা ভাগ করছি, তাহলে কত হচ্ছে 33.5। তার মানে 33.5 আমার কমে গেছে। এবার দেখো তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার অন্তত এবং অন্যজনকে ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল মাস অর্থাৎ 1 মাস পর্যন্ত মোট কতবার একই দিনে পোস্টার ব্যবহার করা হবে বা ব্যবহার করবে, এটা তোমাকে করে দেখাতে হবে। চলো এটাও আমরা করে আসি। দেখো এখানে দিয়েছি 4 এবং 6 এর লসাগু 12। তারা 12 দিন পর পর একই দিনে পোস্টার ব্যবহার করতে পারবে। পোস্টার ব্যবহার যদি 1 এপ্রিল থেকে শুরু হয়, 1 এপ্রিল থেকে হয়ে 30 এপ্রিল পর্যন্ত হয় বা থাকে, তাহলে 1 এপ্রিল, 12 এপ্রিল, 14 এপ্রিল এই 3 দিনে সে পোস্টার ব্যবহার করতে পারবে। এবার দেখো তোমাদের শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তা লেখো, তারপরে শিক্ষার্থীদের মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিল তা লেখো, তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টারের মূল্য কত সেটা আমাকে লিখতে হবে। তো চলো এখানকার 3টা প্রশ্নের উত্তর আমরা আবারও দেখে আসি। প্রথম দেখো শিক্ষার্থীর সংখ্যা আমাদের ধরে নিলাম যে 60 জন। তারপর দেখো শিক্ষার্থী পোস্টার পেপার দিল 60 গুণ 2, তার মানে কত 120টা। তারপর দেখো এই 120 এর আমাকে কি করতে হবে, এই 120টা এটা কিন্তু আমার 3/5 অংশ। তো এই যে 3/5 অংশ সমান সমান কত 120। এবার যদি আমি সম্পূর্ণ অংশটা খেয়াল করতে যাই তাহলে কি হবে, 120 এর সাথে আমার 5 গুণ হবে আর 3 দিয়ে ভাগ হবে, তার মানে কত হবে আমার 200টি। তার মানে আমরা বলতে পারি যে শিক্ষক মোট পেপার নিয়ে এসেছিলেন 200টি। এবার দেখো গ নম্বরে বলছে প্রতিটি পোস্টারের মূল্য। তাহলে দেখো আমার কিন্তু পোস্টার ছিল, টোটাল পোস্টার ছিল 450 টাকার। এখন বলছে প্রতিটি পোস্টারের মূল্য, তাহলে আমাদের এখানে 120 জন 20টা পেয়েছিলাম, তাহলে 120টা থেকে যদি আমরা প্রতিটি বের করতে যাই তাহলে আমাকে বড়টাকে ছোট দ্বারা ভাগ করতে, তো ভাগ করলে আমি কত পেয়েছি 3.75, তার মানে 3.75 টাকা। এবার খেয়াল করো কাজ নম্বর গ, সুন্দরভাবে তোমরা এটা পড়ে ফেলবে। এখানে দুটো কাজ দেওয়া আছে, আমরা চলো সেই কাজটা একটু এক নজরে করে ফেলি, এটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। দেখো কাজের গ, প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্লট 1 যদি আয়তাকার ক্ষেত্র হয় তাহলে এটার সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যার কারণে দেখো দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 17 মিটার, দুটো গুণ করে পেয়েছি কত 442 বর্গ মিটার। এবং দেখো প্লট 2 এর ক্ষেত্রে যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে হবে হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু, তার মানে কত 21 গুণ 21 মানে 441 বর্গ মিটার। এবার খেয়াল করো প্লট আরো একটা প্লটে যায়, একবার প্লট 1 এবং 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। অর্থাৎ প্লট নম্বর 1 এ দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা, মোট চারার সংখ্যা হবে 442টি লাগানো যাবে। আর প্লট 2 তে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টি চারা, মোট চারার সংখ্যা লাগানো যাবে বাহু গুণ বাহু, অর্থাৎ 21 গুণ 21 সমান সমান 441টি পেপার পেপার দ্বারা চারা। এবার দেখো সর্বশেষ যেটা 3 নম্বরের পাশাপাশি বলেছে, পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব 1 মিটার হলে সেক্ষেত্রে প্লট 1 এবং 2 কয়টি চারা রোপণ করা যাবে। দেখো এখানে প্লট এতে বলা হয়েছে চারা রোপণের ক্ষেত্রে ক্ষেত্রফল অনুযায়ী হিসাব একই রকম থাকবে, অর্থাৎ 442টি। আর প্লট 2 তে দেখো বলা হয়েছে যে চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব একই থাকবে 441টি, অর্থাৎ 1 মিটার করে যদি ফাঁকা দেওয়া হয় তাও কোনো রকম ঘাটতি পড়বে না। এবার দেখো সর্বশেষ বলছে তোমাদের দলের জন্য কোনো একটি প্লটটি নির্বাচন করো, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। আমাদের দল প্লট 1 নির্বাচন করবে কারণ প্লট 1 এর ক্ষেত্রফল বেশি 442 বর্গ মিটার এবং তাতে বেশি চারা গাছ রোপণ করা যাবে, এতে অপেক্ষাকৃত ফুল গাছের চারা লাগানো সম্ভব হবে, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি লাগানো সম্ভব হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের আজকের কোশ্চেনের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন আমি এগুলো করাইছি তখন অবশ্যই সামনে কোশ্চেনটা নিয়ে বুঝবে এবং পড়বে এবং এদিকে দেখবে, আশা করি সুন্দরভাবে বুঝতে পারবে।